প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ কাকে বলে তোমরা ইতিমধ্যেই জেনেছ যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। আমরা জানি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। তা অর্থপূর্ণ বর্ণ সমষ্টিকে বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। আমি তোমাদের সামনে যদি বলি গাছ, গয়াকার ছ, গাছ, এই গাছ শব্দটির অর্থ তরু বা বৃক্ষ, অর্থাৎ গাছ গ যোগ আ যোগ ছ, গাছ, এর একটা আভিধানিক অর্থ আছে। যদি আমি বলি ছগা, ছ যোগ অ যোগ গ যোগ আ, এর কোনো আভিধানিক অর্থ নেই। তাহলে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। আমি তোমাদের উদাহরণ দিলাম গাছ, গ যোগ আ যোগ ছ, এর আভিধানিক অর্থ আছে গাছ মানে তরু বা বৃক্ষ, অতএব এটি একটি শব্দ। আর ছগা, ছ যোগ অ যোগ গ যোগ আ, এর কোনো আভিধানিক অর্থ নেই, সুতরাং এটি শব্দ নয়। এই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। কি বললাম? শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। শব্দ বিভক্তিযুক্ত হয়েই বাক্যে ব্যবহৃত হয়। বিভক্তিহীন শব্দ বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করতে পারে না। উদাহরণস্বরূপ আমি যদি তোমাদেরকে বলি সুমন মাঠে খেলছে, সুমন মাঠে, মাঠ যোগ এ, খেল যুক্ত ছে, বা সুমন মাঠে খেলে, খেল যুক্ত এ। তাহলে এ মাঠে, এ খেলে, এ সুমন, এই প্রত্যেকটার সঙ্গে বিভক্তি যুক্ত আছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সুমন মাঠে, মাঠ যুক্ত এ, এটা বিভক্তি। খেলে, খেল ধাতু যোগ এ, খেলে বিভক্তি। সুমনের সাথে বিভক্তি যুক্ত আছে, আমরা দেখতে পাচ্ছি না, অদৃশ্যভাবে আছে। তাহলে শব্দ বিভক্তিযুক্ত হয়েই বাক্যে ব্যবহৃত হয়। বিভক্তিহীন শব্দ বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করতে পারে না। যদি আমি বলি সুমন মাঠ খেলছে, এখানে অর্থটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, মনের ভাবটা প্রকাশ করা যাচ্ছে না, অর্থ হচ্ছে না।
যখনই আমি বিভক্তি যোগ করব তখনই সেটা বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে যাবে। তাহলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। এই শব্দ বিভক্তিযুক্ত হয়েই বাক্যে ব্যবহৃত হয়। সুতরাং দেখা যাচ্ছে বাক্য গঠনে শব্দকে পদে উন্নীত করার বিষয়ে বিভক্তির একটি বড় ভূমিকা আছে। তাহলে সেই বিভক্তি কাকে বলে? আমরা বিগত ক্লাসে পড়েছি, আমি এর আগেও তোমাদের সামনে আলোচনা করেছি। আগের ক্লাসগুলোতেও যদি তোমরা লক্ষ্য করো দেখবে বিভক্তি সম্বন্ধে আলোচনা করেছি, তবু আজকে আমি বলছি। বিভক্তি কাকে বলে? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে, শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে এবং শব্দ বা ধাতুকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বিভক্তি বলে। আমি আবারও বলছি, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে এবং শব্দ বা ধাতুকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বিভক্তি বলে। এই বিভক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। যেমন শব্দ বিভক্তি, দুই ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি নামপদের পরে বসে শব্দ গঠন করে, বা আরো পরিষ্কার করে বলি আমি, যে সকল বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে নামপদ গঠন করে এবং নামপদটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে শব্দ বিভক্তি বলে। যেমন আমি যদি উদাহরণ দিই, বনে, যেমন রাম বনে ফুল তোলে। যদি বলতাম রাম বন ফুল তোলে, তাহলে ফুলটা কিন্তু বাক্যে ব্যবহারের উপযোগী হলো না। যখন আমি এ বিভক্তি যোগ করলাম, তখনই কিন্তু সেটা বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে উঠল। তাহলে যে সকল বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে নামপদ গঠন করে এবং নামপদটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে শব্দ বিভক্তি বলে। যেমন বনে বন যুক্ত এ, মাঠে মাঠ যুক্ত এ মাঠে, খেলে খেল ধাতু, এটা খেলেটা হবে না। বিভক্তি কোনগুলো? এ, তে, কে, রে, এর থেকে অনেক বিভক্তি তৈরি হয়েছে। তাহলে শব্দ বিভক্তি আমি বললাম, কি বললাম? যে সকল বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়ে নামপদ গঠন করে এবং নামপদটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বলা হচ্ছে শব্দ বিভক্তি। যেমন বনে বন যুক্ত এ, বাঘে বাঘ যুক্ত এ, ইত্যাদি ইত্যাদি। ধাতু বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি
ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে এবং ক্রিয়াপদটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। কি বললাম? যে সকল বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে এবং ক্রিয়াপদটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। যেমন খেলে, খেল ধাতু যোগ এ, খেলে। যেমন গমন, গম ধাতুর সঙ্গে এখানে অনট প্রত্যয় যোগ হবে, এটা হচ্ছে না। করি, করে, কর যুক্ত এ করে, পরে, পর যুক্ত এ পরে। পড়াটা হচ্ছে একটা ক্রিয়াপদ। যদি আমি বিশ্লেষণ করি, পর ধাতু হবে পর ধাতু। তাহলে যে সকল বিভক্তি ধাতুর সাথে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে এবং ক্রিয়াপদটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, তাকে বলা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। যেমন দেখে, দেখ যুক্ত এ, খেলে, খেল যুক্ত এ, খেল ধাতু যুক্ত এ। এগুলো সব ধাতু বিভক্তির উদাহরণ। আমি পরবর্তী পয়েন্টে আসছি। এই গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে শব্দকে দুভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। তার আগে বলি ক্রিয়া বিভক্তির উদাহরণ কি হবে? হর্ষই অ এ, ইলাম থেকে ইলো, ইলে থেকে লে, ইবো ব, ইবে ব। অর্থাৎ হর্ষই অ এ, আমি কাজটি করিলাম, তুমি কাজটি করিলে, তারা কাজটি করিবে। এবার আমি আলোচনা করছি গঠনগত দিক থেকে শব্দ দু প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দগুলোকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, কিংবা বিশ্লেষণ করা গেলেও যে ভগ্নাংশগুলো সৃষ্টি হবে, যে সৃষ্ট ভগ্নাংশগুলো, তার কোনো অর্থ হয় না, তাদেরকে আমরা মৌলিক শব্দ বলি। যেমন আমি যদি মা কথাটা তোমাদেরকে বলি, ম যোগ আ সমান সমান মা, তাহলে মরও নিজস্ব কোনো অর্থ নেই, আ তারও কোনো নিজস্ব অর্থ নেই। যদি আমি পিতা বলি, প যুক্ত হর্ষই, ত যুক্ত আ, পিতা, তাহলে পয়েরও নিজস্ব কোনো অর্থ নেই, হর্ষেরও নিজস্ব কোনো অর্থ নেই, তয়েরও নিজস্ব কোনো অর্থ নেই, আ তারও নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে যে সকল অর্থ, যে সকল শব্দ ভাঙা যায় না, যে সকল শব্দ বিশ্লেষণ করা যায় না, বা বিশ্লেষণ করলে যে সৃষ্ট ভগ্নাংশগুলো পাওয়া যায় তার কোনো অর্থ হয় না, তাকে বলা হয় মৌলিক শব্দ। যেমন এই মা বললাম তোমাদেরকে, পিতা বললাম, যদি বই বলি, বই, ব যুক্ত অ যুক্ত হর্ষই, বই, এই ভাঙলে বিশ্লেষণ করলে কোনো অর্থ হচ্ছে না।
তাহলে যে সকল শব্দকে ভাঙা যায় না, যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে, যেমন পিতা, জল, বই ইত্যাদি ইত্যাদি। সাধিত শব্দ, সাধিত শব্দ কাকে বলে? আমরা বিগত ক্লাসে প্রত্যয় পড়ে এসেছি, সমাস তোমরা পড়োনি, তুমি ক্লাস 10-এ গিয়ে পাবে। প্রকৃতি প্রত্যয় যোগে বা সমাস নিষ্পন্ন হয়ে যে শব্দ তৈরি হয় তাকে সাধিত শব্দ বলে। কিরকম? যদি আমি বলি গমন, গম ধাতু যুক্ত অনট, গমন। যদি আমি বলি রামায়ণ, রাম যুক্ত স্নায়ন বা রাম যুক্ত আয়ন, রামায়ণ, এটা প্রকৃতি প্রত্যয় জাত শব্দ, নিষ্পন্ন শব্দ। আবার যদি বলি তিনটি ভুজের সমাহার সমান সমান ত্রিভুজ, যদি বলি বিনা পানিতে জার, বিনা পানি, এগুলো হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ। তাহলে যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয় যোগে ও সমাস নিষ্পন্ন হয়ে তৈরি হয় সেই সকল শব্দকে সাধিত শব্দ বলে। আমি তোমাদের উদাহরণ দিয়েও তোমাদেরকে বোঝালাম। তাহলে গঠনগত দিক থেকে শব্দ দু প্রকারের আমরা পেলাম, মৌলিক শব্দ, সাধিত শব্দ। আমি মৌলিক শব্দ কাকে বলে বললাম, উদাহরণও দিয়েছি। সাধিত শব্দ কাকে বলে বললাম, উদাহরণও দিয়েছি। পরবর্তীতে আসছে অর্থগত দিক থেকে শব্দকে আবার তিন ভাগে ভাগ করেছে। যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর যোগরূঢ় শব্দ। কিরকম? যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত বদ্ধ অর্থ দ্বারা প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ একই থাকে তাকে যৌগিক শব্দ বলে। কি বললাম? যে সকল শব্দ বা যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক বা প্রচলিত অর্থ একই, তাকে বলা হচ্ছে যৌগিক শব্দ। যদি আমি বলি রাজবাড়ি, ব্যুৎপত্তিগত কি? রাজার বাড়িকে বলছে রাজবাড়ি, প্রচলিত অর্থ হচ্ছে রাজবাড়ি। বৃক্ষ শাখা, যদি আমি বলি গাছের শাখা পোশাখাকে বলছে বৃক্ষ শাখা, বৃক্ষ শাখা বলতে গাছের শাখাকে বোঝাচ্ছে, ব্যুৎপত্তিগত অর্থ। আর প্রচলিত বা ব্যবহারিক অর্থ হচ্ছে বৃক্ষ শাখা। তাহলে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ বা প্রচলিত অর্থ একই থাকে তাকে যৌগিক শব্দ বলে। যেমন বললাম আমি রাজবাড়ি বললাম, বৃক্ষ শাখা বললাম ইত্যাদি ইত্যাদি। রূঢ় বা রূঢ়ি শব্দ, তাহলে যৌগিক শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ একই থাকছে। রূঢ় বা রূঢ়ি শব্দ যে সকল শব্দের প্রকৃতিপ্রত্যয়গত অর্থের দ্বারা বা প্রকৃতিপ্রত্যয় ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক থাকে না,
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থের দ্বারা ব্যবহারিক অর্থকে বোঝায় না তাকে বলা হচ্ছে রূঢ় শব্দ। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, সুবিধা হবে। মহাজন, মহাজন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো ঋণদাতা। মহাজন শব্দের প্রচলিত অর্থ হচ্ছে ঋণদাতা, যে ঋণ দেয়, যে জিনিসপত্র গচ্ছিত রেখে কাউকে কোনো কিছু ঋণ দেয় তাকে বলা হচ্ছে, প্রচলিত শব্দ তাকে বলা হচ্ছে মহাজন। কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মহৎ যে ব্যক্তি। তাহলে মানে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে মহৎ যে ব্যক্তি, এই অর্থ আর মহাজন ঋণদাতা দুটো কিন্তু এক হলো না। তাহলে যে সকল শব্দে ব্যুৎপত্তিগত অর্থের দ্বারা ব্যবহারিক অর্থকে নির্দেশ করে না তাকে বলা হচ্ছে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আর একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। আমরা আগে সাধিত শব্দ পড়েছি। সাধিত শব্দ কাকে বলে? প্রকৃতিবত্তায় নিষ্পন্ন হয়ে বা প্রকৃতিবত্তায় যোগে বা সমাস নিষ্পন্ন হয়ে যে সকল শব্দ তৈরি হয় তাকে বলেছিলাম সাধিত শব্দ। যেমন তিনটি ভুজের সমাহার ত্রিভুজ। যেমন বলেছিলাম যে বৃদ্ধ যোগ সানচ বা গম ধাতু যোগ অনট গমন, দৃশ ধাতু যোগ তব্য দ্রষ্টব্য, বৃদ্ধ যোগ সানচ বা মান বর্ধমান বর্ধমান। তাহলে যে সকল সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে অথচ তাদের মধ্যে প্রচলিত একটি শব্দকে গ্রহণ করা হয়, কি বললাম? যে সকল সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ থাকে অথচ তাদের মধ্যে একটি প্রচলিত অর্থকে গ্রহণ করা হয় তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ কথাটি যদি বলা যায় পাকে জন্মে যা, এক্ষেত্রে অনেককেই বোঝানো যেতে পারে। অনেক জীবজন্তু, অনেক জীব জন্মাতে পারে, কিন্তু আমরা কাকে গ্রহণ করেছি? প্রচলিত অর্থটা কি? পঙ্কজ পদ্ম ফুলকে, পাকে জন্মে যা পদ্ম। তাহলে যে সকল সাধিত শব্দের একাধিক ব্যুৎপত্তিগত অর্থ আছে অথচ তার মধ্যে একটি প্রচলিত অর্থকে গ্রহণ করা হয় তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজ কথা অর্থ হচ্ছে পদ্ম। আজ এই পর্যন্ত আলোচনা করলাম। পরের দিন আমি তোমাদেরকে পদ পড়াবো, কারণ পদ পড়ানোর আগেই শব্দটা তোমাদের জানা দরকার। শব্দ কাকে বলে, গঠনগত দিক থেকে শব্দ ক প্রকার, অর্থগত দিক থেকে শব্দ ক প্রকার, আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম। যদি তোমাদের কারোর কোনো অসুবিধা থাকে খাতায় লিখে রাখবে, আমি শ্রেণীকক্ষে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে বসে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।